আমন্ত্রণ রাতের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। বিধিনিষেধের মধ্যেই ফেরি ও সড়কে বেড়েছে চলাচল, নাকচ হল শিল্প কারখানা খোলার অনুরোধ। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান। ইউনিয়নের সমস্ত লোকজন যারা টিকা নিতে চায় আইডি কার্ড নিয়ে আসতে পারে, তারা টিকা দিতে পারবে। একদিনে 250 ছাড়ালো মৃত্যু, বাইরে থেকে ঢাকায় আসা বেশিরভাগ রোগীরই দরকার আইসিইউ। কঠিন হয়ে উঠছে ভর্তি ও সেবা। ডিএনসিসি আসছে, এখানে সিট নাই, এখন আমরা ওই গ্যাস লিভারে যেতেছি। অক্সিজেন অবস্থা ছিল 50-এর নিচে, আরও অবস্থা খারাপ ছিল। মুমূর্ষু অবস্থায় বসে এখনই আইসিইউ দরকার, কিন্তু আজ প্রায় 5 দিন হয়ে গেছে আমরা কোনো আইসিইউ বেড পাইনি। করোনায় ভোগ বিলাস ছেড়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। গ্রামে টিকা নিশ্চিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের নির্দেশ। রংপুরে অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টায় জড়িতরা সবাই গ্রেফতার। দিনাজপুরের ডাক্তারের পরিচয় দিয়ে তৈরি করে ভুয়া চালান। কক্সবাজারের বালুখালী ও মহেশখালীতে অতিবৃষ্টিতে পাহাড় ধস, 6 রোহিঙ্গা সহ 8 জনের মরদেহ উদ্ধার। অনুমতি ছাড়া নাটকের চরিত্র ব্যবহার করায় গ্রামীণ ফোনকে হুমায়ুন আহমেদ পরিবারের লিগ্যাল নোটিশ, ভিডিও সরিয়ে ক্ষতিপূরণ দেয়ার তাগিদ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতের আসাম মিজোরাম সীমান্ত সংঘাতে 6 পুলিশ নিহত, 2 রাজ্যের বাকযুদ্ধের মুখে দিল্লিতে মোদি মমতার বৈঠক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। লকডাউনের 5ম দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, একই সাথে মানুষের চলাচলও বেড়েছে। যথারীতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল, অযথা বাইরে বের হওয়াদের করা হয় জরিমানা ও মামলা। অন্যদিকে আজও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে ফেরিঘাটে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই আসছে মানুষ। ঢাকার প্রবেশমুখগুলোতে সকালে ছিল মানুষের ঢল, সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। যানবাহন ও মানুষের চাপে বোঝার উপায় নেই, চলছে লকডাউন। যারা বাইরে বের হচ্ছেন তাদের অধিকাংশই অফিসিয়াল কাজের কথা বলছেন। ব্যাংকগুলোর নিজস্ব পরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। অনেক কষ্ট, ভাঙিয়ে জায়গায় জায়গায় নেমে যেতে হয়, আসতে হয়। 100 টাকা 120 টাকা তাও যাচ্ছে না, 80 টাকা বলছি যাচ্ছে না। আমরা তো এত টাকা বেতনে চাকরি করতে পারি না, কম বেতনে চাকরি করি না, হাইটা মাইটা যায় কিছুটা সাশ্রয় করি আর কি। সরকারি গাড়িতে করোনা নাই, পাবলিকের গাড়িতে করোনা, এগুলো কি দরকারটা কি কিছু হয় আজ পর্যন্ত? প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পথে নামা প্রত্যেককেই চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা ও মামলা। মাস্ক খোলার সাথেই ছিল, পড়া হয় নাই, এই জন্য সে কারণে জরিমানা করে। এই জন্য জরিমানা। কত টাকা জরিমানা? 200 টাকা। আপনার কি মনে হয় জরিমানা করাটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে। পুলিশের নিয়মিত চেকপোস্ট সহ ঢাকায় 45টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী ও বিজিবি। মানুষজনের মাঝে আমরা কিছুটা তাদেরকে সচেতন করতে পেরেছি। এই সচেতন করার পেছনে আমাদের অনেকগুলো মামলা দিতে হয়েছে, কাউকে জেল দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। আমরা যে সমস্ত মানুষরা বের হয়েছেন বাসা থেকে, তাদের প্রত্যেকেরই বাইরে বের হওয়ার কারণের যথার্থতা যাচাই করছি এবং যারা বিনা কারণে বের হয়েছেন তাদেরকে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল থেকে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পদ্মা পাড়ি দিতে দেখা যায়। ফেরিগুলোতে নেই তিল ধারণের ঠাঁই, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ঝুঁকি নিয়ে চলাচল করে যাত্রীরা। জরুরি আমার চাকরি করতে হবে, জরুরি আমার ঘাট কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। এজন্য ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। পাশাপাশি 5 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে, এর মধ্যে শিল্প কারখানা না খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ নিয়ে বৈঠকে যোগ দিতে দুপুরেই সচিবালয়ে হাজির সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা।
স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা অংশ নেন বৈঠকে। টিকাদান সম্প্রসারণ ও লকডাউনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিকাল 3:30টায় শেষ হওয়া বৈঠকের সিদ্ধান্ত জানাতে দুই মন্ত্রী মুখোমুখি হন সাংবাদিকদের। জানান 5 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। এর মধ্যে শিল্প কারখানা খুলে দিতে শিল্পপতিদের অনুরোধ রাখা সম্ভব নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা যে আমাদের টিকা কার্যক্রমটা জোরদার করার জন্য তিনি বয়সের সীমাও কমিয়ে দিয়েছেন এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন যে এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকেই টিকা দেওয়া হবে। বৈঠকে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানানো হয় ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। পরবর্তীতে ওয়ার্ড পর্যায়েও এটি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা দিতে পারবে। সরকার, সেনা, নৌ পুলিশ, জনপ্রতিনিধি সহ সবাইকে টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করতে চায় বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মন্ত্রীরা জানান টিকাদান ও স্বাস্থ্যবিধি মানা জোরদার হলেই সংক্রমণ কমবে। সবাইকে আমরা সম্পৃক্ত করতে চাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আজও মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ 258 জনের প্রাণ গেছে। এ নিয়ে মোট মৃত্যু 19,779 জন। শনাক্ত হয়েছে 14,925। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 28.44%। নমুনা পরীক্ষা হয়েছে সর্বোচ্চ 52,478টি। এ পর্যন্ত শনাক্ত 11,94,752 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,439 জন। মোট সুস্থ 10,22,414। মৃত 258 জনের মধ্যে পুরুষ 138 জন, নারী 120 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 84 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 61, খুলনায় 50, রাজশাহীতে 21, বরিশালে 13, রংপুর ও ময়মনসিংহে 11 জন করে এবং সিলেটে 5 জন মারা গেছেন। ঢাকার হাসপাতালগুলো বাইরের করোনা রোগীতে পূর্ণ হয়ে উঠছে সময়ের সাথে। ক্রমান্বয়ে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে সেই আলামত এখন হাসপাতালগুলোর জরুরি বিভাগে। প্রিয়জনকে বাঁচাতে স্বজনের ছোটাছুটির দেখা মেলে। কোথাও স্বস্তি নেই এতটুকু। ওইখান থেকে বলছে যে আপনার সারপত্র দিয়ে দেশে বাড়িতে নিয়ে রাখেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে তাকে ঢাকায় নিয়ে একটা সেচ চিকিৎসা করা হোক। তারপরে আমরা তাকে ঈদের দিন ঢাকায় নিয়ে আসছি। এখানে ওরা মুমূর্ষ অবস্থায় বসে এখনই আইসিইউ দরকার, কিন্তু আজ প্রায় 5 দিন হয়ে গেছে আমরা কোনো আইসিইউ বেড পাইনি। আমাদের 47 নম্বরে দিয়ে রাখছে, এখনও কোনো আইসিইউ বেড পাইনি। বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা, একই সাথে বাড়ছে স্বজনের উদ্বেগ ও হাসপাতালের উপর চাপ। বাবাকে বাঁচাতে একটা আইসিইউ শয্যার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে হন্যে হয়ে ছোটা ফরিদপুরের দিশা যেন এখন নিজেই দিশাহীন। তবুও মেলেনি কাঙ্ক্ষিত আইসিইউ। অশ্রুসজল চোখে অসহায় সন্তান। এত কষ্ট পাচ্ছি আমরা নিজের চোখ বিশ্বাস করতে পারতেছি না। দিন দিন করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। 35 বছর বয়সী চাঁদপুরের মিলির নাম উঠেছে সেই তালিকায়। 3 ছেলে মেয়েকে এতিম করে মিলি এখন অন্তিম যাত্রায়। বললো যে না, আপনাকে রোগে বাঁচানোটা অসম্ভব, তাহলে আপনারা এখন আল্লাহ এছাড়া আমাদের হাতে আর কিছু নাই। তারপর আজকে 10:30টার দিকে তারপরে সে শেষ নিশ্চয় ত্যাগ করেন। এটা একটা কোলে একটা 3 বাচ্চা ছিল, তাই রেখে চলে গেছে। এখন এছাড়া আমাদের আর কিছু বলার নাই। কয়েক হাসপাতাল ঘুরেও একটি শয্যা মিলল না করোনা আক্রান্ত বাড্ডার মাঝবয়সী এই নারীর। সবশেষ রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালেও ঠাঁই হলো না। আবার যাত্রা, আবার হন্যে হয়ে খোঁজা ফুসফুসের অন্য কোনো প্রশমিত আশ্রয়ে। হোলি ফ্যামিলি চিকিৎসার জন্য গেছে, ওখানে 2 দিনে 21,000 টাকা বিল করছে। ঠিক আছে, এখন ডিএনসিসি আসছে, এখানে সিট নাই, এখন আমরা ওই গ্যাস্ট্রোলিভারে যেতেছি। এমন চিত্র হরহামেশাই দেখা যাচ্ছে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে। কোভিডের মধ্যে আনি নাই, আমি আছি বলছি যে ইয়া বললাম ওনা কেন কোভিড ছাড়া কোনো কিছু না। সেই গ্রামের বাড়ি গেছিল, ওইখান থেকে ঠান্ডা গরম লাগছে। পদ্মা জেনারেল হসপিটালে ছিলাম কালকে থেকে।
এখন এখানে একটা বেড পাইছি আর কি আইসিইউতে। মৃত্যু যেটি হচ্ছে, মৃত্যু অন্য অন্য হাসপাতালের মতো একই চিত্র, যে যাদের বয়স 50-এর উপরে তাদের সংখ্যাটাই বেশি, মেইনলি আমাদের 60 অ্যান্ড অ্যাবাভটাই আমাদের পার্সেন্টেজ আমরা বেশি দেখেছি। আর বাট এখানে বিলো 30ও আমাদের আছে, যেখানে হয়তো প্রায় 10%-এর মতো হবে যে বিলো 30-তে আমরা দেখেছি যে এই মৃত্যুগুলো হচ্ছে। পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। কতটা প্রস্তুত দেশের স্বাস্থ্য ব্যবস্থা? এমন প্রশ্ন রোগী, স্বজন, এমনকি চিকিৎসকেরও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাসপাতালে ভর্তি হলেও করোনায় সংক্রমিত ও মৃতের প্রায় 70% ঢাকার বাইরের। বিভিন্ন জেলা শহর থেকে আক্রান্ত হয়ে রাজধানীতে আসছে রোগী। চিকিৎসকরা বলছেন তাদের বেশিরভাগেরই আইসিইউ প্রয়োজন। তুলনামূলক স্বাস্থ্যবিধি মানা, ভ্যাকসিনেশন ও আগে সংক্রমণের প্রভাবে ঢাকায় কিছুটা কম সংক্রমণ বলছেন বিশেষজ্ঞরা। করোনা আক্রান্ত রোগীতে সয়লাব রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। আইসিইউ ও এইচডিইউতে ফাঁকা নেই বেড। চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। মাদারীপুর হচ্ছে আমাদের বাসা, আর প্রায় 1 মাস যাবত ঠান্ডা কাশি ছিল, কিন্তু করোনার কোনো লক্ষণ ছিল না। কিন্তু গতকালকে হঠাৎ যখন মনে হচ্ছে সিজারের পেশেন্ট, তো সিজারে নেবে তখন একটু কাশি দিয়েছিল। আসলে শরীয়তপুর থেকে, বেহাদগঞ্জ থানা থেকে আমার মা আজকে 15-20 দিন ধরে জ্বর, তারপরে গত পরশু দিন থেকে অনেক প্রচণ্ড কাশ শুরু হয়ে যায়। আমার হচ্ছে আবুল বাসার, ওনার বাড়ি হলো লক্ষ্মীপুর রামগতি উপজেলা। অক্সিজেন অবস্থা ছিল 50-এর নিচে, আরও অবস্থা খারাপ ছিল, 50-এ চলে এসেছে 50। মৃতের তালিকায়ও বাইরের রোগীর সংখ্যা বেশি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 30 জন মৃতের ঠিকানা যাচাইয়ে দেখা যায় প্রায় 60%ই ঢাকার বাইরে থেকে আসা। মুগদা হাসপাতালে 18 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত মারা গেছে 31 জন, যার 21 জনই রাজধানীর বাসিন্দা নন। প্রায় 70% রোগী আসতেছে ঢাকার বাইরে থেকে, এবং যারা ঢাকার বাইরে থেকে আসতেছে স্বাভাবিকভাবে তাদের অবস্থা একটু খারাপ থাকে, এবং মৃত্যুও কিন্তু ওদেরই বেশি হচ্ছে। ঢাকার তুলনায় বা সিটি কর্পোরেশন এলাকার তুলনায় গ্রামেগঞ্জে সেটা বেশি এফেক্ট হচ্ছে। ঢাকার অন্যান্য হাসপাতালের চিত্র প্রায় একই রকম। চিকিৎসাধীন ও মৃতের 20 থেকে 40% রাজধানীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন জেলা থেকে আসা। তবে সংখ্যায় কম হলেও ঢাকাবাসীর স্বস্তির সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। ঢাকায় কম মনে হচ্ছে, তবে এতে মানে হওয়ার কিছু নেই। 80 লক্ষ বা 1,70 লক্ষ বা 60 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, এটা আমাদের কোনো নজির নেই, আমরা জানি না। এবং টিকাও পেয়েছে হয়তো 5%, 6%, 7% লোক। সুতরাং হার্ড ইমিউনিটির কারণে সংক্রমণ কম হচ্ছে, এইটা বলা কঠিন। ঢাকার মানুষ বা সিটি কর্পোরেশন এলাকার মানুষ অনেক বেশি সচেতন। আমরা প্রায়ই দেখি তারা জ্বর হইলেই মনে করে যে এটা কোভিড হতে পারে, তারা পরীক্ষা করার জন্য চলে আসে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পেরিফেরিতে চিকিৎসার সুবিধাটা বাড়ানো দরকার। তারা সময় মতো চিকিৎসা নিতে পারছে না বা নিচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার পরিসর বাড়ানো হয়েছে। দিনে দিনে চাপ কমবে রাজধানীর উপর, তবে আরও ভালো চিকিৎসার আশায় মানুষ ঢাকা আসছে। ফ্যাসিলিটিগুলো ঢাকা, সুতরাং আগেও আসছে, এখনো আসবে, এটাই স্বাভাবিক। তবে যাতে মানুষজন পেরিফেরিতেও ভালো সার্ভিসটা পায় অ্যাটলিস্ট কোভিডের জন্য, সেখানে ধরেন আমি বলবো না যে অনেক কিছু করা হয়েছে, কিন্তু কিছু না কিছু তো করা গেছে। অ্যাটলিস্ট অক্সিজেন দেওয়া, কিছু ডাক্তারকে ওখানে ইকুইপ করে পাঠানো, কিছু ইকুইপমেন্টস দেওয়া। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে টিকা ও স্বাস্থ্যবিধির বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানুষের জন্য কাজ করাই রাজনীতিবিদদের কাজ। দুই ধরনের মানুষ আছে, একদল ভোগ দখল করে বিলাসী জীবনযাপন করছে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের টিকা নিশ্চিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহ্বানও জানান। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। এভাবে স্বেচ্ছাসেবক লীগ দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন রাজনীতিবিদের জন্য এটাই সব থেকে বেশি বড় কাজ, যে মানুষের জন্য আমি কতটুকু করতে পারলাম।
আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে, কেউ রাজনীতি করে অর্থ সম্পদ বানিয়ে ভোগ বিলাস করতে চায়, আর কেউ রাজনীতির মধ্য দিয়ে জনগণের সেবা করতে চায়। ৮০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে গ্রাম পর্যায়েও টিকা দেওয়া শুরু হচ্ছে জানান প্রধানমন্ত্রী। একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানে নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলবো স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেয়ে যে যেখানেই থাকুক, মানুষকে একটু সহযোগিতা করা, সাহায্য করা, যেটা তোমরা অতীতেও করেছো, এটাও করবা। গ্রামের মানুষকে ভ্যাকসিন দিতে সহায়তা করতে নেতা কর্মীদেরও নির্দেশ দেন শেখ হাসিনা। পরীক্ষা করতে চায় না, টেস্ট করতে চায় না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা করা হবে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান বলেন, ডিজিটাল সেবার কারণে এই দেশের মানুষের জীবন অনেক সহজ হয়েছে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সৃজনশীল কাজের জন্য 2016 সাল থেকে প্রতি বছর সফল কর্মকর্তা কর্মচারী ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জনপ্রশাসন পদক। সেই থেকে এই দিনটি জাতীয় পাবলিক সার্ভিস দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পদক তুলে দেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, ভালো কাজ করলে যেমন পুরস্কার, তেমনি খারাপ করলে কঠোর শাস্তি পেতে হবে। সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। যাদের জন্য, যাদের অর্থে আজকে আমরা চলছি, তাদের যাতে কষ্ট না হয় তার দিকে খেয়াল রাখুন। যে ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। টিকা প্রসঙ্গে সরকার প্রধান জানান, দেশে যত কোভিড টিকা প্রয়োজন সব কিনবে সরকার। সবার জন্যই নিশ্চিত হবে করোনার টিকা। ইতিমধ্যে প্রায় 1,87,00,000 মানুষ টিকা পেয়েছে। বাংলাদেশে কোনো মানুষ টিকা পাওয়ার যারা বয়স হয়েছে বা বুঝছে, তারা কেউ বাদ যাবে না। আমাদের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে আমরা সকলের জন্যই এই টিকা ক্রয় করতে থাকবো, আনতে থাকবো এবং দিতে থাকবো। ডিজিটাল সেবার কারণে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে সজীব অজয় জয়ের অবদান রয়েছে। অনুষ্ঠানে তার পুত্র জয়ের জন্মের সময় পিতা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন তিনি। আসলে আমি তখন কেবল আমি সন্তান সম্ভবা, আমি তখন একটা মগে পানি নিয়ে তার হাতে নখ করে দিচ্ছি। তো আমাকে তিনি বলছেন যে, হ্যাঁ, ভালোভাবে কেটে দেখে জানিস না আর এই সুযোগ পাবি কিনা, তবে তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্ম নেবে, তার নাম জয় রাখবি। আমি যখন বন্দি, সেই বন্দি অবস্থায় জয়ের জন্ম এবং তার নাম জয়ই আমরা রেখেছিলাম। আজকে যে আমরা বাংলাদেশটাকে ডিজিটাল করতে পেরেছি, প্রযুক্তি শিক্ষাটাকে পপুলার করতে পেরেছি, জয়, আমার বোনের ছেলে রেদওয়ান, সিদ্দিকী থেকে শুরু করা সবাই কিন্তু ওভাবেই কতগুলি উদ্যোগ নিয়ে কাজ করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধুর বক্তব্য ছিল সরকারি কর্মকর্তারা শাসক নয়, সেবক। সুতরাং কাজের সময় সততা, নিষ্ঠার সাথে নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। এবং 2021 সালে জনপ্রশাসন পদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রংপুর মেডিকেলের অক্সিজেন ভান্ডারের প্রায় 500 খালি সিলিন্ডার চুরির চেষ্টায় সংঘবদ্ধ চক্রের প্রধান সোহেল ফকিরকে সহযোগী সহ পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল ফকির দিনাজপুরের ডাক্তার রেজাউল করিমের পরিচয় ও ভুয়া চালান দিয়ে সিলিন্ডারগুলো চুরির চেষ্টা করছিল। পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে ট্রাক, মাইক্রোবাস চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ারও কাজ ছিল এই চক্রের। গেল শুক্রবার ডাক্তার পরিচয়ে দিনে দুপুরে এই ট্রাকেই অক্সিজেনের 500 খালি সিলিন্ডার চুরির চেষ্টা করেছিলেন সোহেল ফকির। তবে উদ্দেশ্য ব্যর্থ হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিচক্ষণতায়। 3টি ট্রাক জব্দের পাশাপাশি গ্রেপ্তার হয় চালক ও হেলপার, হয় মামলাও। ঘটনার 5 দিন পর পাবনা থেকে সহযোগী নাসিম সহ ধরা পড়ে মূল হোতা সোহেল ফকির। রংপুর মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রেজাউল ইসলাম নামে দিনাজপুরের এক ডাক্তারের পরিচয় দিয়েছিলেন তিনি। ব্যবহার করেছিলেন ভুয়া চালানো। যেদিন আমরা তাদেরকে খুঁজছি, আমরা এই তদন্ত কার্যক্রম শুরু করেছি, সেই দিনও তারা কুর্মিটোলার ডক্টর সেজে, কুর্মিটোলা হসপিটালের ডক্টর সেজে তারা কিন্তু 3টা হাইস মাইক্রো ভাড়া করেছে
এবং তাদের কাছে একই কায়দায় ফেরি পারাপারের টোল বাবদ 3,000 টাকা গ্রহণ করছে এবং একই কায়দায় তাদেরকেও প্রতারণা করেছে। পুলিশ আরও বলছে চক্রটি বিভিন্ন সময়ে চিকিৎসক পুলিশ পরিচয়ে ট্রাক ও মাইক্রো চালকদের সাথে সখ্যতা গড়ে তুলত, এরপর তাদেরকে জিম্মি করে টাকা আদায় করত। এ ঘটনায় রংপুর মেডিকেলের কোনো সিন্ডিকেটের জড়িত থাকার বিষয়ে তথ্য মেলেনি। সিলিন্ডার নিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য ছিল এই ড্রাইভারদের কাছ থেকে টাকাটা গ্রহণ করা, প্রতারণা করে টাকাটা নেওয়ার জন্য। তো এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার প্রতারক চক্রের সাথে আসলে রংপুর মেডিকেল কলেজের কোনো কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা আমরা পাই নাই। গ্রেফতার সোহেল ও তার সহযোগী নাসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগে থেকেই কারাগারে আছে ট্রাক চালক ও সহযোগীরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশে 24 ঘন্টায় রেকর্ড 143 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই 142 ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 509 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 500 রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 1945 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘরে রাত দিন মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড় ধসে 6 রোহিঙ্গা সহ 8 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলা প্রশাসক জানিয়েছেন, সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও এসব পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিল। এছাড়া টেকনাফ ও মহেশখালীতেও ভারী বর্ষণে পাহাড় ধসে 2 জনের প্রাণ গেছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিয়েছে প্রশাসন। টানা প্রায় 10 ঘন্টার বৃষ্টিতে আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস। একই সময়ে বালুখালের 2টি ক্যাম্পে পাহাড় চাপায় মারা গেছে 5 জন। আরেকটি ক্যাম্পে পাহাড়ি ঢলে পানিতে ডুবে মারা গেছেন আরও একজন। বৃষ্টি যখন বেশি হাঙ্গে নরম হয়ে গিয়ে নরমের পরে 4 ফ্যামিলি ঘর মেয়ের ঢুকি গিয়ে তো মেয়ের যখন ঢুকানোর পরে 1 ফ্যামিলি গুঁড়া মরি গেছে। বরবাই দিগুয়া দোয়া দাঁটানা নিয়ে নে আর 3 জন মরা ওরা আছে মহিষ ওটা ঘর তাবো। বালুখালীর 10 নম্বর ক্যাম্পের এই পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের 2 জন সহ মোট 3 জন। মাটির নিচে আর কেউ নেই বলে ধারণা উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। আমরা আসার আগেই তো উদ্ধার হয়েছে, টোটালি 5 জনের মতো আমরা এখন সংবাদ পেয়েছি, বাকিটা আরো ডিটেইলস বলতে পারবো পরে। বারবার রিপিটেডলি রিকোয়েস্ট করার পর তারা সত্যছে না, আমরা তাদের ঘরবাড়ি থেকে সরানোর বিকল্প ব্যবস্থা নিচ্ছি। রোহিঙ্গা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, নিষেধ অমান্য করে পাহাড়ের কোলে ঘর নির্মাণ করে ক্যাম্পের কিছু অধিবাসী। বৃষ্টি শুরুর পর কয়েক দফা বলার পরও সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তারা। দুর্ঘটনার পর পাহাড়ের পাশে ঘর নির্মাণকারী বাকিদের সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন অর্গানাইজেশনের তাদের অফিস আছে, এখানে খালি স্পেস আছে, এগুলিতে চলে আসো। মসজিদ মাদ্রাসা আছে, এগুলিতে চলে আসো। এদিন পাহাড়ি ঢলে টেকনাফ ও মহেশখালীতে মারা গেছেন আরও 2 জন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম ইমরুল কায়েস জানান, সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বিমানবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরান। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে বিমানবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন। শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান। এর আগে 12 জুন শেখ আব্দুল হান্নান বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মবার্ষিকী উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে স্মারক ডাক টিকিট প্রকাশের আয়োজন করা হয়। আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের পরিবার। অনুমতি ছাড়া লেখকের 4টি চরিত্র বাকের ভাই, এলাচি বেগম, সোভান সাহেব এবং তৈয়ব আলী বাণিজ্যিকভাবে ব্যবহার করে গ্রামীণফোন। ক্ষতিপূরণের পাশাপাশি ভিডিও সরিয়ে নিতে বলা হয় নোটিশে। বাকের ভাই হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি। চরিত্রটি টিভির পর্দা ছাড়িয়ে জীবন্ত হয়ে ধরা দিয়েছিল দর্শকের মনে।
নাটকে বাকেরের ফাঁসি হয়েছিল দেখে কেঁদেছে অসংখ্য দর্শক। এমনকি ফাঁসি ঠেকানোর জন্য পর্ব প্রচারের আগে দেশের বিভিন্ন স্থানে মিছিল করে তারা। এক ক্ষয়িষ্ণু জমিদারের আভিজাত্য অহংকার তুলে ধরে হুমায়ুন আহমেদ নির্মাণ করেন অয়ময় নাটক, যেখানে জমিদারের স্ত্রী এলাচির নিষ্পাপ মুখ দাগ কাটে এখনো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এলাচি। কিংবা মনে রাখার মতো চরিত্র বহুব্রীহির সোভান সাহেব, উড়ে যায় বকপক্ষীর তৈয়ব আলী। তৈয়ব আলী সরকার, আমরা সরকার বংশ, অতি উচ্চ বংশ। চুপ থাকো। ইংরেজিতে গালাগালি দেবেন না, বাংলায় গালি দিন, বাংলায় অনেক ভালো ভালো গালাগালি আছে। 4 জনপ্রিয় চরিত্রকে ভার্চুয়ালি ব্যবসায়িক প্ল্যাটফর্মে নতুনভাবে হাজির করে গ্রামীণফোন। কেমন আছেন তারা শিরোনামে কয়েক পর্বের ধারাবাহিক প্রমোশনাল প্রচার হয়। এই নির্মাণ গ্রামীণফোনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রিলিজের জন্য হুমায়ুন আহমেদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি। তাই প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শিলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নুহাস হুমায়ুন এবং ভাই জাফর ইকবালের পক্ষে গ্রামীণফোনকে আইনি নোটিশটি পাঠানো হলো। হুমায়ুন আহমেদের পরিবার অথবা উত্তরাধিকারের কাছ থেকে কোনো ধরনের পারমিশন অথবা অনুমতি অথবা লাইসেন্স নেওয়া হয়নি। বাংলাদেশে যে বিদ্যমান মেধাস্বত্ব আইন রয়েছে, সেই মেধাস্বত্ব আইনের সুস্পষ্ট লঙ্ঘিত হয়েছে। মেহের আফরোজ শাওন জানান, হুমায়ুন আহমেদের মেধাস্বত্ব সুরক্ষায় তার পরিবার সচেষ্ট এবং প্রচলিত আইনে যা করা প্রয়োজন তাই করা হবে। 3 দিনের মধ্যে ভিডিও সরানোর পাশাপাশি মেধাস্বত্ব লঙ্ঘনের জন্য গ্রামীণফোনকে 15 দিনের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দিতে বলেছে হুমায়ুন আহমেদের পরিবার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের উদ্যোগে দাউদকান্দি ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের ব্যবহারের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার পৃথক ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে বিনামূল্যে এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস সবুর। তিনি বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলার একটি মানুষও যেন অক্সিজেনের অভাবে মারা না যায়, সেই জন্য যত অক্সিজেন প্রয়োজন তা ম্যাক্স গ্রুপ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সরবরাহ করবে। সীমান্ত বিরোধের জেরে উত্তাল ভারতের 2 রাজ্য আসাম ও মিজোরাম। সোমবার গোলাগুলিতে প্রাণ গেছে 6 অসমিয়া পুলিশ সদস্যের। টুইটার পোস্টে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, আহত কমপক্ষে 80 জন। প্রাণঘাতী হামলার জন্য সরাসরি মিজোরাম পুলিশকে দোষারোপ করেন তিনি। জানান, সংঘাত চলাকালে মেশিন গান ব্যবহার করেছে প্রতিবেশী রাজ্যটি। অভিযোগ, লায়লাপুরে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে সড়ক এবং সেনা ব্যারাক বানাচ্ছে মিজোরাম। এদিকে আসামের নিরাপত্তা সদস্যরাই সোমবার সীমান্ত অতিক্রম করে পুলিশ চৌকিতে হামলা চালিয়েছে, এমন অভিযোগ মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ জয়ের পর প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 8 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় 2 নেতার। বৈঠকে ভ্যাকসিন সরবরাহে কেন্দ্রীয় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মমতা। বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় জনসংখ্যা বেশি হলেও ভ্যাকসিন কম পাচ্ছে পশ্চিমবঙ্গ। আলোচনা হয় রাজ্যের নাম বদল নিয়েও। এ সময় আলোচিত পেগাসাস ইস্যুতেও কথা বলেন 2 নেতা। ইসরায়েলের তৈরি হ্যাকিং স্পাইওয়্যার নিয়ে সর্বদলীয় বৈঠকের জন্য মোদীর প্রতি আহ্বান জানান মমতা। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে বড় বিরোধী জোট গঠনের গুঞ্জনের মধ্যেই হচ্ছে বৈঠক। শেষ শটের ব্যর্থতায় বিদায় নিলেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় পর্বের ম্যাচে শেষ রাউন্ডের শেষ শটে জয়ের জন্য 10 স্কোর দরকার হলেও 8 স্কোর করেন তিনি। ফলে রিকার্ভ বোতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে 4-6 সেট পয়েন্টে হেরে শেষ 32 ওঠা হলো না দেশ সেরা আর্চার রোমান সানার। শেষ তীরে এসে ঠেকেছে ম্যাচের ভাগ্য। বাংলাদেশের রোমান সানা এই শটে 10 স্কোর করতে পারলেই পৌঁছে যেতে পারতেন তৃতীয় রাউন্ডে। কিন্তু শেষ শটের সেই চাপটা আর ধরে রাখতে পারলেন না রোমান সানা। 10-এর বদলে তার তীর আঘাত হানে 8-এর ঘরে। মুহূর্তেই শেষ হয়ে যায় রোমান সানার এবারের অলিম্পিক মিশন। দিনের শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল দেশসেরা এই তীরন্দাজের। ব্রিটেনের টম হলের সাথে প্রথম সেট সমতায় শেষ হলেও পরের 2 সেটে 27-25 আর 27-26 পয়েন্ট ব্যবধানে জয় তুলে নিয়ে এগিয়ে যান রোমান সানা।
চতুর্থ সেটে 25-27 পয়েন্টে হেরে গেলেও শেষ সেটে 29-27 পয়েন্ট ব্যবধানে জয় পান তিনি। ফলে 7-3 সেট পয়েন্টে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন রোমান। সেরা 32-এ ওঠার লড়াইয়ের প্রথম সেটেই 26-25 পয়েন্টে জয় পেয়ে এগিয়ে যান রোমান। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় সেটে কানাডার ডুয়েনাস ক্রিসপিন 28-25 ও 29-27 পয়েন্টে জয় তুলে নিলে 4-2 সেট পয়েন্টে এগিয়ে যান। চতুর্থ সেটে এবার ডুয়েনাস ভুল করে বসায় ম্যাচে ফেরার সুযোগ পান রোমান সানা। 27-26 পয়েন্টে জয় তুলে নিয়ে 4-4 সেট পয়েন্টে ম্যাচ গড়ায় শেষ সেটে। প্রথম আর চতুর্থ এই দুই সেটে রোমান সানার জয়ের পেছনে কাজ করেছে ডুয়েনাস ক্রিসপিনের ব্যর্থতা। এই দুই সেটেই ডুয়েনাস একটি করে শট মারেন 7-এর ঘরে। শেষ সেটের প্রথম শটটিও কানাডিয়ান এই আর্চার 7-এর ঘরে মারলে ভালো সম্ভাবনা দেখা দেয় রোমানের। তবে সেই সুযোগটি এবার কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ সেটের শেষ শটেও টিকেছিল রোমান সানার আশা, কিন্তু 10-এর বদলে তার তীর 8 বেছে নিলে মাত্র 1 পয়েন্ট কম থাকায় বিদায় নিশ্চিত হয় তার। অলোক হাসান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।